ফারা অবাক হয়ে তাকালো জোনাকির দিকে। এ মেয়ে জীবনও তার সাথে এমন ব্যবহার করেনি। ফারা বিস্মিত চোখে আমেনার পানে তাকালো। আমেনা ফারার দৃষ্টি বুঝে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসতে বলল। ফারা আর চোখে জোনাকিকে দেখে ধীর পায়ে রুম ত্যাগ করলো। সবাই ঘর থেকে বেরোতেই জোনাকি ঘরের দরজা বন্ধ করে দিল। ফারা ড্রয়িং রুমে ঘুমন্ত ঝুমুকে কোলে নিয়ে আমেনার পাশে বসে আছে। বাচ্চাটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আমেনা চিন্তিত হয়ে বলল, ওর কি হয়েছে কিছুই বুঝতে পারছি না আমি। ফারা মিনমিন করে বলল। আমিও বুঝতে পারছি না। আমেনা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করেই সোজা হয়ে বসলো। ফারার দিকে তাকিয়ে বলল, সাদিক কোথায়? বাড়িতে আছে, ঘুমাচ্ছে এখনো। আচ্ছা ঠিক আছে। খেয়েছিস কিছু সকালে? হ্যাঁ খেয়েছি। স্বামীর ভাই কই চাচি আম্মা? বাড়িতে কি আর ওকে পাওয়া যায়? গেছে হয়তো কোথাও। ও আচ্ছা, মৃদুল ভাই এসেছে তাই বললাম আর কি। মৃদুল এসেছে দেখেছিস? আমার বান্ধবীর ছেলে, অথচ আমার বাড়িতেই আসে না। ফারা মৃদু হাসলো চাচির কথা শুনে। তুমি জানো আমার আপু দুঃখ? সাদিক ভুরকুচকে ঝুমুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ঝুমু তাকে কি বোঝাতে চাইছে। ঝুমু মন খারাপ করে আবার বলল, আমার দুঃখ হলে মেলে দুঃখ। সাদিক ঝুমুর নাক টেনে দিয়ে বলল, আমার ছোট বউয়ের এত দুঃখ কই থেকে আসলো? আমার দুঃখ আপুর দুঃখ। সাদিক ভুরকুচকে তাকিয়ে রইল মেয়েটার দিকে। সে বুঝতে পারছে জোনাকির কথা বলছে ঝুমু, কিন্তু এমন এমন কথা কেন বলছে? স্বামী বিকেলে ঝুমুকে পান করে মঞ্জিলে দিয়ে বন্ধুদের সাথে বের হয়েছে। সাদিক যেহেতু কোথাও যায়নি তাই বাড়িতেই ছিল। নানা বাড়ি থেকে দুপুরে মেহমান এসেছে। বিকেলের দিকে সাদিক ঝুমুকে নিয়ে বাগানে এসেছিল। বিকেলের দিকে সাদিক ঝুমুকে নিয়ে বাগানে বসেছিল। ছোট্ট ঝুমুর মন খারাপ খেয়াল করতেই সাদিক জিজ্ঞেস করেছিল, আমার ছোট বউয়ের মন খারাপ কেন? সব কিছুই কেমন যেন তিক্ত লাগে জোনাকির কাছে। কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, দরকার ছাড়া ঘর থেকে বেরো হয় না। সারাদিন ছুটতে থাকা মেয়েটা হঠাৎ করে কেমন যেন শান্ত হয়ে গেল। জোনাকির চোখের দিকে তাকালে আমেনার হৃদয় কেঁপে ওঠে। মনে হয় দুনিয়ার সব দুঃখ তার মেয়ের। আজকাল মেয়েটার মতিগতি বোঝা বড় দায়ী। আমেনা এক কাপ চা বানিয়ে এনে জসিম সাহেবকে কাপটা দিয়ে পাশে বসলেন। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে শুধালেন, শোনো জোনাকির হাবভাব আমার ভালো লাগছে না। তুমিও রুমের ফ্যান খুলে ফেলো। জসিম সাহেব ভুরু কুঁচকে বলেন, আমার মনে হয় তোমার মেয়ে কোনো ব্যাপার নিয়ে অনেক ডিপ্রেসড। সব সময় কেমন অদ্ভুত বিহেভ করে, সব সময় অদ্ভুত নজরে ফ্যানের দিকে তাকিয়ে থাকে। আবার আমার ভয় হচ্ছে ওকে নিয়ে। জসিম সাহেব তেমন মাথা ঘামালেন না। জোনাকি মাঝে মধ্যে এমন চুপচাপ হয়ে থাকে, তাই তার তেমন সিরিয়াস কিছু মনে হলো না। সন্ধ্যার আজান দিতেই সাদিক ঝুমুকে নিয়ে জোনাকির রংমহলে হাজির হলো। আমেনা কল রিসিভ করেছিল। সাদিক আমেনার ঘরে বিছানায় বসে সব কিছুই শুনল। তার কপালে চিন্তার ভাঁজ। কিছুই বুঝতে পারছে না সাদিক। জোনাকির সাথে দেখা হয় না বেশ কয়েকদিন ধরে, তবে সব খোঁজখবর সাদিকের কাছে থাকে। মেয়েটা একটু বেশি চুপচাপ হয়ে গেছে। সাদিক আমিনের সাথে টুকটাক কথা বলে সিঁড়ি পেয়ে জোনাকির ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় নক করতে জোনাকি দরজা খুলে দিল। সেও নিচেই নামছিল। দরজা খুলে দিতে সাদিকের গম্ভীর মুখচ্ছিরি দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। নিজেকে শক্ত করে সাদিকের মুখের সামনে দরজা লাগাতে গেলেই সাদিক দরজা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করল। জোনাকি চোখ গরম করে তাকাই সাদিকের দিকে। সাদিক ভুরকুচকে পা দিয়ে দরজা বন্ধ করে দিয়ে এক পা করে জোনাকির দিকে এগোই। জোনাকি সাদিকের পাশ কেটে যেতে চাইলে সাদিক জোনাকির এক হাত আঁকড়ে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, হোয়াটস ইয়োর প্রবলেম? হাত ছাড়ুন আমার। না। সাদিক ভাইয়া প্লিজ হাত ছাড়ুন আমার, বের হন আমার রুম থেকে। সাদিক অদ্ভুত দৃষ্টিতে জোনাকির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, শাট আপ স্টুপিড। কি হয়েছে না বললে থাপড়ে সব
দাঁত ভেঙে ফেলবো। জোনাকির দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সাদিকের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, সাদিক ভাইয়া বেরিয়ে যান এখান থেকে। আমি কিছু জিজ্ঞেস করেছি জোনাকি? কিচ্ছু হয়নি। কেউ কিছু করেছে বা বলেছে? না, বল। কিচ্ছু হয়নি। বলতে বলেছি। জোনাকি হঠাৎ করে রেগে গেল। চোখ গরম করে তার হাত দিয়ে সাদিকের বুকে ধাক্কা দিয়ে বলল, বললাম না কিছু হয়নি। দূরে সরে যান, কাছে আসবেন না আমার। একচুল পরিমাণ সরাতে পারল না নিজের থেকে। সাদিক কটমট করে জোনাকির দিকে তাকিয়ে বলল, ভালো কথা কানে যায় না তাই না? মরার শখ হয়েছে? মারুন, মেরে ফেলুন, তবু আমার থেকে দূরে সরুন আপনি। শক্ত পুরুষালী হাতের থাপ্পড় খেয়ে জোনাকি মুখ থুপড়ে পড়ল মেঝেতে। এত জোরে থাপ্পড় খেয়ে মনে হচ্ছে গাল খসে পড়েছে। ব্যথায় টনটন করছে জায়গাখানা। মাথা তুলে সাদিকের দিকে তাকানোর সাহস পেল না জোনাকি। ওভাবে বসেই ডুকরে উঠল। সাদিক রেগে গিয়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ঘুষি মারে। মুহূর্তেই আয়না চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। জোনাকি আটকে উঠল। তাড়াতাড়ি সাদিকের দিকে তাকিয়ে দেখল বিধ্বস্ত অবস্থা। ভয়ে জোরে ফুপিয়ে উঠল সাদিক। চোখ গরম করে জোনাকির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই ভালোভাবে কথা বললে তোর কানে কথা যায় না তাই না? এত তেজ? হ্যাঁ, এত তেজ হয়েছে তোর? বলতে বলতে জোনাকির নিকট এগিয়ে গেল। হাঁটু গেড়ে জোনাকির সামনে বসে বলল, কথা বল। চুপ করে থাকলে তোর জিভ টেনে ছিঁড়ব বলে দিচ্ছি। জোনাকি ভয় পায় সাদিকের ব্যবহারে, পিছিয়ে যায় হালকা। জোনাকিকে পিছিয়ে যেতে দেখে সাদিক রেগে তাকাই তার দিকে। তোর কলিজা খুব বড় না? জানের একটু ভয় নেই? চিনিস না আমাকে? নতুন করে চেনাতে হবে? জোনাকি ফুপিয়ে কাঁপা গলেই বলে, আপনি বেরিয়ে যান আমার রুম থেকে, আপনাকে আমার সহ্য হচ্ছে না। সাদিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তোর কথা আমার শুনতে হবে? মরে পচে গেলেও এই আমাকেই তোর সহ্য করতে হবে? জোনাকি মাথা নিচু করে বিড়বিড় করে কম্পিত ঠোঁট জোড়া নাড়িয়ে বলল, চলে যান সাদিক ভাইয়া, আপনাকে দেখে আমার বুকের ব্যথা তীব্র হচ্ছে। সাদিক কি শুনল তার কথা? হয়তো না। জোনাকির নিকট এগিয়ে গিয়ে কোনো কথা ছাড়াই ওকে কোলে তুলে নিল। জোনাকি চমকায় হকচকিয়ে সাদিকের দিকে তাকিয়ে বলে, কি করছেন? ছাড়ুন আমায়। সাদিক কোনো কথা বলে না। জোনাকিকে নিয়ে বিছানায় বসিয়ে দিই, তার সামনে এসে বসে। জোনাকির চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? চলাচল চোখে সাদিকের মুখখানা একবার দেখল জোনাকি। তারপর সাদিকের হাতের দিকে তাকিয়ে দেখল রক্তে ভেসে যাচ্ছে। সাদিকের চেহারা ঝাপসা দেখা যাচ্ছে। সাদিক দুহাতে জোনাকির মুখ আগলে ধরল, চোখে চোখ রেখে ফের শুধালো। বল। সাদিকের এত শান্ত কণ্ঠ শুনে মেয়েটা ফুপিয়ে উঠল। আবেগের বশে চট করে সাদিকের গলা জড়িয়ে ধরল। সাদিক হতভম্ব। এমন করে জোনাকি যে তাকে জড়িয়ে ধরবে এটা কল্পনা তো ভাবিনি। শুকনো ঢোক গিলে চুপ করে রইল। জোনাকির পিঠে একবারের জন্য হাত রাখল না। জোনাকি শক্ত করে সাদিকের গলা জড়িয়ে ধরে নালিশের স্বরে বলল, আপনি খুব খারাপ সাদিক ভাইয়া, খুব 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 খারাপ, পাষাণ লোক। সাদিক অবাক হয়ে বলল। কি করেছি আমি? সাদিক রেগে গেল বেশ। জোর খাটিয়ে জোনাকিকে নিচে থেকে ছাড়িয়ে সামনে এনে দাঁতে দাঁত লাগিয়ে বলল, কি বললি আমি চরিত্রহীন? এই মেয়ে, কি বললি তুই? জোনাকি অভিমানে চোখে তাকায়, নাক টেনে বলে, নয়তো কি, আমি দেখেছি আপনি ইমা আপুকে জড়িয়ে ধরেছিলেন। সাদিক ভুরু কুচকে তাকায়। জোনাকি তার মানে দেখেছে এটা, আর এই কারণে মহারানীর এই অবস্থা। সাদিকের মন চাইল জোনাকির গালে ঠাটিয়ে আরও 2টা চর মারতে। এই মেয়ে না বুঝে না জেনে নিজে নিজেই কত কিছু ভেবে বসে আছে। সেদিনের কাহিনী মনে পড়তে সাদিকের মেজাজ আরও এক ধাপ বিগড়ে গেল। মন চাইল ইমাকে খুন করে নদীতে ভাসিয়ে দিতে। আপাতত নিজের ইচ্ছাকে চাপা দিয়ে জোনাকির দিকে তাকালো। জোনাকি অশান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। কেঁদেকুটে কি একটা অবস্থা বানিয়েছে নিজের। ফর্সা মুখখানা লাল হয়ে গেছে থাপ্পড়ের দাগে। সাদিকের খারাপ লাগে ভীষণ। হাত বাড়িয়ে জোনাকির গালে হাত রেখে নরম কণ্ঠে বলল,
না জেনে এত কিছু কেন ভেবে নিয়েছিস? আমি না জেনে কিছু ভাবিনি। তাহলে কি এই কারণেই আপনার মন খারাপ? জনকি চোখ অন্যদিকে ঘুরিয়ে বলল, মোটেও না। তাই? আপনি চলে যান সাদিক ভাইয়া। যাওয়ার জন্য তো আসিনি। তাহলে কেন এসেছেন? তোকে নিয়ে যেতে। কোথাও যাব না আমি। যেতে হবে। চুপ। জোনাকি সাদিকের দিকে তাকাই। লোকটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। জোনাকি শুকনো ঢোক গিলে নিজের গাল থেকে সাদিকের হাত সরিয়ে দিই মিনমিন করে বলল, চলে যা। থাপড়ে সব চুপ। থাপড়ে সব দাঁত ভেঙে ফেলবো বেয়াদব। সাদিক ধমক খেয়ে বাকিটুকু আর মুখ দিয়ে বের হলো না। ভয়ে 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 চমকে উঠে বুকে থুতু দিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করো, জল্লাদ জল্লাদ আমার ঘরে। ঝিঝি পোকারা ডাক শুরু করেছে সন্ধ্যা থেকে। এখন রাত 9টা বাজছে। ঘড়ির কাঁটায় জোনাকি রংমহলে ড্রয়িং রুমে সবাই উপস্থিত, জসিম সাহেব ছাড়া। তিনি কিছু দরকারে বাইরে গিয়েছেন। সামির ফিরেছে খানিকক্ষণ আগেই। জোনাকি কাচুমাচু করে ডাইনিং টেবিলে বসে আছে। জোনাকির ঘর থেকে বের হওয়ার আগে হাতে ব্যান্ডেজ করে নিয়েছে সাদিক। জোনাকিকে ধরার কারণে তার গায়েও রক্ত লেগে থাকে। জোনাকি জামা পাল্টে হাত মুখ ধুয়ে নিচে এসেছে। সাদিক ঝুমুকে কোলে নিয়ে তাকে টুকটাক খাবার খাইয়ে দিচ্ছে। ঝুমু সাদিকের বুকের সাথে মাথায় ঠেকিয়ে কুটুর কুটুর করে খাবার খাচ্ছে। আমিনা রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে আর চোখে একবার জোনাকির দিকে তাকালেন। তিনি সাদিকের হাত দেখে কিছু জিজ্ঞেস করলেন না, যা বোঝার তিনি বুঝেছেন। জোনাকির দিকে তাকিয়ে দেখলেন মেয়েটার মুখখানা ভীষণ শুকনো শুকনো লাগছে। মাথায় ওড়না পেঁচিয়ে গাল ঢেকে রেখেছে। আমিনা দীর্ঘশ্বাস ফেলে খাবার প্লেটে বাড়তে বাড়তে স্বামীকে উদ্দেশ্য করে বলল, তোর কি পড়াশুনো নেই? সারা দিন এত বাইরে বাইরে কি? স্বামী মাত্রই হাত ধুয়ে টেবিলে বসেছে আর অমনি মায়ের ঝাড়ি। চোখ মুখ কুচকে বলল, উফ মা, খাওয়ার সময় চেঁচিও না তো, খেতে দাও একটু শান্তিতে। হ্যাঁ, ভালো কথা বললেই বিরক্ত লাগে, তাই না? সাদিককে দেখেছিস? ভার্সিটি থাকতে পড়া ছাড়া কিছুই বুঝতো না এই ছেলেটা। আর তুই কি হয়েছিস? ওকে দেখে তো একটু শিখতেও পারিস। স্বামী চোখ ছোট ছোট করে সাদিকের দিকে তাকিয়ে আবার মায়ের দিকে তাকাই, মুখ বাঁকি হেসে বলে, এর ভেতর যে কী চলে তা তো জানো না, তাই এত প্রশংসা করছো। কি বললি? কিছু না মা, প্লিজ খেতে দাও। আমিনা আর কথা বাড়ালেন না। সবাইকে খাবার দিয়ে চুপ করে একটা চেয়ার টেনে পাশে বসলেন। আজ একটু তাড়াতাড়ি খাবার খাচ্ছে এরা। জোনাকির চিন্তায় দুপুরে খায়নি কেউ, আর স্বামী তো বাসেই ছিল না। সাদিকের খেতে ইচ্ছে না করলেও অল্প খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে স্বামীর সাথে কিছু টুকটাক কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। জোনাকির মনে অভিমান বাড়ল, বই কি কম না। পাষাণ লোক সত্যি হয়তো ইমাকে পছন্দ করে, তাই তো জোনাকিকে এই ব্যাপারে কিছু বলল না। জোনাকি অবাক না হয়ে পারছে না। ইমার বিয়ে হয়েছে, হাজবেন্ড আছে, আর সেই মেয়ে কিনা তার খালাতো ভাইয়ের সাথে এসব। ছি! জোনাকির গা শিরশির করে উঠল। রাগ হলো সাদিকের ওপর। লোকটা সত্যি খারাপ। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে ফারহার কলেজ থেকে মিতুলের ভার্সিটি বেশি একটা দূরে নয়, মিনিট 5 হাঁটলেই হয়। ফারহা বাড়ির গাড়ির জন্য দাঁড়িয়ে আছে সে কখন থেকে, কিন্তু কারোর হদিস নেই। বিরক্ত হয়ে পেছনের দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। রাস্তা পেরে ফাঁকা হতে চলল। মৃদুল বাইক নিয়ে ফারহার কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কলেজ গেটের সামনে চোখ যেতে দেখল ফারহা চুপচাপ দাঁড়িয়ে আছে দেওয়াল ঘেঁষে। মৃদুল ভুর কুচকাল, মেয়েটার কিছু হয়েছে নাকি? এমন করে দাঁড়িয়ে আছে কেন? শরীর খারাপ ভেবে মৃদুল এক টান দিয়ে ফারহার সামনে গিয়ে বাইক থামালো। ফারহা ভরকে যায় হঠাৎ করে সামনে বাইক আসাই। সে তন্ময়কে নিয়ে ভাবছিল। ধ্যান ভাঙাই ভয় পেয়েছে বেশ। মৃদুল তাড়াতাড়ি বাইক থেকে নেমে ফারহার নিকট এগিয়ে গিয়ে গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? এমন করে দাঁড়িয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? ফারহাদ চমকে থাকে মৃদুলের দিকে। কি করছে এ লোক? মাথায় ধরছে না।
ফারাকে চুপ থাকতে দেখে মৃদুল ধমকে উঠল এইবার। এই মেয়ে কানে এই মেয়ে কানে কথা যাচ্ছে না, কি বলছি আমি উত্তর দিচ্ছ না কেন? ফারা কেঁপে উঠল খানিক, জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, আমার কিছুই হয়নি। তাহলে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? ফারা নিজের গাল থেকে মৃদুলের হাত সরিয়ে এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, বাড়ির গাড়ি, বডিগার্ড কেউ আসছে না। তারা তো কখনো এমন করে না। আর কলেজে ছুটি হয়েছে, অনেকক্ষণ হয়েছে। মৃদুল বুঝল ফারার কথা, সুস্থির নিঃশ্বাস ফেলে চারপাশে চোখ ঘুরিয়ে দেখল আসলেই কেউ নেই। ফারার দিকে তাকিয়ে বলল, বাইকে ওঠো, তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ফারা মাথা নিচু করে ঘাড় নাড়ালো। এখন মানা করলে তারই লস। মৃদুল বাইকে উঠলেই ফারা ভদ্র মেয়ের মতো চুপচাপ পেছনে বসে পড়ল। মৃদুল বাইকের গ্লাস দিয়ে একবার তার মায়াবতীর মুখখানা দেখে মুচকি হাসল। স্কুল মাঠে বড় আম গাছের নিচে জোনাকি, তুবা, লাবিবা ও নিঝুম বসে আছে। টিফিন টাইম থাকেই চারজন মিলে বাইরে এসেছে। গরমে অতিষ্ঠ সকলেই। ঘামে বোধে শরীরের সাথে গায়ের জামা লেপটে গেছে এতক্ষণে। স্কুলের ভেতর কারেন্ট নেই, আর জেনারেটরও প্রবলেম হয়েছে। দীর্ঘশ্বাস ফেল জোনাকি। নিঝুম দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে আর কলেজ সাইডে বারে বারে দৃষ্টি ঘোরাচ্ছে। বেচারি কাঙ্ক্ষিত মানুষটাকে না দেখে হতাশ হলো। তুবা লাবিবার কোলে মাথা রেখে ঘাসের উপর শুয়ে পায়ের উপর পা দিয়ে পা নাড়াচ্ছে। অন্যদিকে জোনাকি গভীর চিন্তায় মগ্ন। সাদিক ভাইকে নিয়ে ভীষণ চিন্তিত বেচারি। নিঝুম আর চোখে সবার দিকে তাকিয়ে জোনাকির মাথায় গাঁটটা মেরে পড়ল। কি রে চুন্নি, তোর সাদিক ভাইয়ের চিন্তা মাথা থেকে বের হয়নি এখনো? জোনাকি মন খারাপ করে বলল, সত্যি লোকটা ইমাপুকে পছন্দ করে? তুবা ভুরু কুচকে ফেল জোনাকির কথা শুনে। চট করে শোয়া থেকে উঠে বসল। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে বলল, হতে পারে। কপালে ভাঁজ রেখেই বলল, ইমা আপুকে আর সাদিক ভাইয়াকে আমি কালকে পশ্চিম পুকুরের ধারে দেখেছি। সবাই অবাক হয়ে তাকায় তুবার দিকে। জোনাকি চলচল চোখে তুবার দিকে তাকিয়ে বলল, দেখেছিস কত দূরে চলে গেছে? ইমা আপুকে নিয়ে ঘুরতেও বের হয় পাষাণ লোক। তুবা দুপাশে মাথা নাড়িয়ে বলে, ধুর শালি, আগে আমার পুরো কথা শুন। থেমে আবার বলে, কালকে আম্মু আমাকে ছোট মামার বাসায় নিয়ে গিয়েছিল, আর পশ্চিমদের পুকুরের যে মাঠটা, ওখানে তো সামির ভাই, সাদিক ভাই আর মৃদুল ভাই ওনারা ফ্রেন্ডদেরকে নিয়ে ফুটবল খেলতে যায়। তো কালকে দেখলাম সামির ভাইরা সবাই মাঠে খেলছিল, হঠাৎ করেই ইমা আপু উপস্থিত হয় সেখানে। তারপর সাদিক ভাইয়ের সাথে কথা বলার মাঝেই সবার সামনেই ইমা আপুকে থাপ্পড় মারে উনি। জোনাকি বিস্মিত চোখে তাকায় তুবার দিকে। সাদিক ভাই ইমা আপুকে মেরেছে? গত পরশু তো জোনাকিকে থাপ্পড় মেরেছে, কিন্তু ইমা আপুকে কেন মারতে যাবে উনি? তার জানা মতো সাদিক ভাই ইমা আপুকে পছন্দ করে। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। জোনাকি প্রাইভেট পড়ে বাড়ি ফিরে গোসল করে হালকা নাস্তা করে আজ নিচে থেকে ঝুমকে নিয়ে সাদিকদের বাড়ি এলো। সদর দরজা দিয়ে ঢুকে পেছনে তাকাতে দেখলো রোহিত পেছন পেছন আসছে। জোনাকি ভুরু যুগল কুচকে ফেল। রোহিত তো সাদিকের সাথে থাকে অলওয়েজ। তাহলে কি সাদিক ভাই আজ বাড়িতে আছে? এই সময়ে মেয়েটা শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে মহলে প্রবেশ করতে দেখল ড্রয়িং রুমের সোফায় বসে বসে ইমা রাবিয়ার মাথায় তেল মালিশ করে দিয়েছে। জোনাকির রাগ হলো খুব। রাগ সংযোগ করে আলতো পায়ে এগিয়ে এলো তাদের নিকট। জুমো বড় আম্মাকে দেখেই আম্মা করে চিৎকার করে উঠল। রাবিয়া ও ইমা দুজনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখল জোনাকি আর ছোট্ট ঝুমুকে। গাল ভরে হাসলেন তিনি। হাত দিয়ে মাথার চুল হাত খোপা করে জোনাকির কাছে এগিয়ে এসে ঝুমুকে কোলে নিয়ে মাথায় চুমু এঁকে দিয়ে বললেন, আরে ছোট বৌমা এসেছে যে। থেমে জোনাকির দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলেন, এই তুই কি রে, এতদিন এবারে কেন এলি না? জোনাকি মিনমিন করে বলল, এক্সাম তো সামনে, তাই আসেনি আম্মা। এক্সাম কি আমরা দেইনি? একটু আসার সময় পাসনি বুঝি? সরি আম্মা।
হয়েছে হয়েছে, ভিতরে এসে বস। তোর মা ভালো আছে? জোনাকি সোফায় এসে বসে বলল, হ্যাঁ ভালোই আছে। আচ্ছা শোন, আজকে রাতে খেয়ে তারপর বাড়ি যাবি কেমন? জোনাকি জিপ্তি ঠোঁট ভিজিয়ে বলল, আম্মা, কালকে আমার স্কুল নেই, তাই ভাবছিলাম আজকে এখানেই থাকবো। রাবিয়া জোনাকির কথা বলার ধরন দেখে অবাক না হয়ে পারছে না। এ মেয়ে যেই চটপটা, আর আজকে কি শান্ত কণ্ঠে কথা বলছে। এত শান্ত তো এই মেয়ে নয়। তিনি জোনাকির পাশে বসে মাথায় হাত দিয়ে বললেন, কি হয়েছে তোর? কিছু হয়নি তো আম্মা। তাহলে এত চুপ কেন? জোনাকি জোরপূর্বক ঠোঁটে হাসি এনে বলল, সত্যি কিছু হয়নি। রাবিয়ার ঘাটলেন না, ঝুমুকে নিয়ে শ্বশুরের রুমে গেলেন। ইমা এতক্ষণ চুপচাপ বসে জোনাকি আর রাবিয়ার কথা শুনছিল। রাবিয়া চলে যেতেই জোনাকির পাশে বসে বলল, কেমন আছে জানো? জোনাকি হাসার চেষ্টা করে বলল, ভালো আছি আপু, তুমি ভালো আছো? ভালো। তোমার পড়াশোনার কি খবর? ভালোই চলছে, দোয়া করিও যেন ভালো রেজাল্ট করতে পারি। আল্লাহ ভরসা। জোনাকি ইচ্ছে না থাকা সত্ত্বেও ইমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। উপর থেকে ফারহা আর ইনা নেমে এসে দেখল জোনাকি এসেছে। ইনা অশান্ত চোখে ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখল সামির এসেছে কিনা। মনখানা খারাপ হয়ে গেল সামিকে না দেখতে পেয়ে। দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিচে এসে জোনাকিদের সাথে বসলো। ফারহা জোনাকির সাথে কথা বলল না। জোনাকি বুঝল আপা রাগ করেছে তার উপর। সেই দিন এত খারাপ ব্যবহার করাটা মোটেও ঠিক হয়নি। ইনা মুচকি হেসে বলল, জোনাকি এবারই আসো না কেন? জোনাকি ইনার দিকে তাকিয়ে বলল, এক্সাম তো সামনে, তাই সময় পাই না সেভাবে। ও যাক ভালো। তোমার ভাই কই? ভাইয়া তো বাড়িতে নেই। কোথায় গেছে? ভাইয়ার এক ফ্রেন্ডের বার্থডে আজকে, তাই ওখানে গেছে। ইনা ফোঁস করে চাপা শ্বাস ফেল। এই ছেলে তার অনুভূতি বুঝতেই চায় না, নাকি বুঝো না বোঝার ভান করে থাকে, আল্লাহই ভালো জানে। ফারহা জোনাকির হাতে সিম্পল করে মেহেদি দিয়ে দিচ্ছে। গতকালকে ইনা আর সে মার্কেটে গিয়েছিল কিছু জরুরি কেনাকাটা করতে, তখনই অর্গানিক মেহেদি দিয়ে এসেছে। জোনাকি মেহেদি দেখে ফারহাকে বলেছে দিয়ে দিতে, কিন্তু ফারহা জোনাকির সাথে একটু কথা বলেনি। জোনাকি রাগ ভাঙ্গানোর জন্য ফারহার গলা জড়িয়ে ধরে মন খারাপ করে বলে, আপা সরি, আর কখনো এমন করব না। ফারহা চোখ ছোট ছোট করে তাকায় জোনাকির দিকে। জোনাকি দোকানে হাত দিয়ে বলে, সত্যি বলছি, আর কখনো এমন করব না। ফারহা হাসি আটকে গম্ভীর স্বরে বলে, কেন এমন করছিলি? তোর থেকে কখনো কিছু লুকিয়েছি? আগে মেহেদি দিয়ে দে, তারপরে বলবো। তারপর ফারহা মেহেদি দিয়ে দিতে লাগলো। জোনাকি বকর বকর করতে করতে এক পর্যায়ে বলল, আচ্ছা আপা, একটা কথা বলি। ফারহা মেহেদি দিতে দিতে বলল, এতক্ষণ কি অনুমতি নিয়ে কথা বললি জনু? জোনাকি মুখ বাঁকিয়ে বলল, শুনবি নাকি বল? বল। জোনাকি রয়ে শুয়ে বলল, আচ্ছা, সাদিক ভাইয়া কি এমা আপুকে পছন্দ করে? ফারহা ভূত দেখার মতো চমকে ওঠে, চোখ বড় বড় করে জোনাকির দিকে তাকায়। জোনাকির মাথায় সমস্যা নাকি তার কানে বুঝতে পারছে না। ফারহা ভুরু কুচকে বলল, তুই কি পাগল? ইমা আপু বিবাহিত, ভুলে গেছিস? ভাইয়া কেন ইমা আপুকে পছন্দ করতে যাবে? তোর বদমাইশ ভাইকেই জিজ্ঞাসা করিস। ফারহা কপালে ভাঁজ ফেলে বলল, তুই হঠাৎ এই কথা কেন বললি? জোনাকি মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি দেখেছি ইমা আপু সাদিক ভাইয়াকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। ফারহা যেন আসমান থেকে পড়ল, কি বলে এমি? জোনাকি থেমে আবার বলে, তোর ভাই খুব খারাপ। কি বলছিস তুই? ইমা আপু ভাইয়াকে? অসম্ভব। সত্যি বলছি আমি। কবে দেখেছিস? লাস্ট যেদিন তোদের বাড়িতে এসেছিলাম। ফারহা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর কিছু মাথায় আসতে চোখ বড় বড় করে জোনাকির দিকে তাকিয়ে বলল, ইয়াল্লাহ নাউজুবিল্লাহ। জুনু, আমি যা ভাবছি তাই? তুই 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 ভাইয়াকে? জোনাকি ভীতু চোখে তাকালো ফারহার দিকে। ধরা পড়ে
ধরা পড়া চোরের মতো মাথা নিচু করে ফেলো। জোনাকিকে নিশ্চুপ থাকতে দেখে ফারা হাতের মেহেদি বিছানায় রেখে মাথায় হাত দিয়ে বলল, এটা কি করে পসিবল? ভাইয়া তো তোকে সহ্যই করতে পারে না, আর তুই কি না? হায় হায়, কপাল পড়লো তোর জন্য। জোনাকি মুখখানা কালো করে ফারার দিকে তাকিয়ে বলল, আমি কি দেখতে খারাপ? তোর ভাইয়ের থেকেও সুন্দর, তাহলে সমস্যা কি? সমস্যা আমার ভাই নিজেই। তোর মনে হয় ভাইয়া তোকে মেনে নিবে? না মানার কি আছে? উনি যদি সিঙ্গেল থাকে তাহলে ওনাকে পটাতে আমাকে সাহায্য করবি। ফারা অবাক হয়ে জোনাকির দিকে তাকায়। এই মেয়ের মাথায় সত্যি হয়তো সমস্যা হয়েছে, না হলে এমন কথা কল্পনা তো ভাবতো না। ফারা কিছু বলার জন্য মুখ খোলার আগেই চোখ গেল জোনাকির পেছনে। ভয়ে হাত পা অলরেডি বেচারির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সাদিক ফারার দরজায় হেলান দিয়ে বুকে আড়াআড়িভাবে হাত গুজে শান্ত চোখে তাকিয়ে আছে। সব কথা শুনে ফেলল কি? ফারাকে কথা বলতে না দেখে জোনাকি গাল ফুলিয়ে বলল, কি হলো? ফারা শুকনো ঢোক গিলে চোখের ইশারায় জোনাকিকে পেছনে তাকাতে বলল। জোনাকি কপালে ভাঁজ ফেলে পেছনে তাকাতেই মনে হলো রুহুর পাখিখানা এখনই ওড়াল মারবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভাইয়ের কথাই ফারাহ যেন নিজের জান ফিরে পেল। সাদিকের কথাই স্পষ্ট বুঝতে পারছে ভাই কিচ্ছুটি শোনেনি। যাক, এই যাত্রায় রেহাই পেল জোনাকি। ফারার পেছনে গিয়ে ওর জামা আঁকড়ে ধরে কাচমাচু করে বসে আছে। সাদিক ভুরু যুগল কুচকে মেয়েটাকে পরক করলো। ফারা শুকনো গলা ভিজিয়ে মিনমিন করে বলল, জোনাকে মেহেদি দিয়ে দিছিলাম ভাইয়া। সাদিক বুক থেকে হাত সরিয়ে কিছুক্ষণ জোনাকির দিকে তাকিয়ে উল্টো ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। জোনাকি তাড়াতাড়ি ফারার পেছন থেকে বেরিয়ে বলল, আপা, তোর ভাই এমন রাক্ষসের মতন সবসময় মুখটা ভয়ঙ্কর বানিয়ে রাখে কেন? যেন দেখলেই মনে হয় সামনে যে আছে তাকেই চিবিয়ে খাবে। ফারা রেগে জোনাকির কান মুলে দিয়ে বলল, এসব কবে থেকে চলছে সেটা বল। তলে তলে এত দূর গেলি কি করে, কবে? জোনাকি অস্বস্তি নিয়ে বলল, জানি না। দিব এক থাপ্পড়, আর মানুষ পেলি না দুনিয়ায়। তুই রাখ তোর কথা, আগে আমার কথার উত্তর দে। ইমাপুর সাথে তোর ভাইয়ের কি ইটিস পিটিস কিছু চলে? ইমাপুকে ভাইয়া নিজের বোনের নজরেই দেখে। তুই কি দেখেছিস না দেখেছিস আমি জানি না, বাট ওদের মধ্যে তেমন কিছুই নেই, আম শিওর। তাছাড়া আপু বিবাহিত, ভুলে গিয়েছিস? জোনাকি নাক মুখ কুচকে বলল, যদি সাদিক ভাইয়া ইচ্ছা করে এমন না করে তাহলে ইমাপু চরিত্রহীন একটা মেয়ে। ফারা কিছুই বলল না। জোনাকি মিথ্যা কথা বলবে তেমন মেয়ে ও না, তাই জোনাকির কথা ফেলেও দেওয়া যাচ্ছে না। তুমি জানো না আমি আত্মি? সাদিক ঝুমুর নাকে নাক ঘষে বলল, জানতাম না ছোট বউ, তার জন্যই তো আজ এত দেরি হলো বাড়ি ফিরতে। যদি জানতাম আমার ছোট বউ এই বাড়ি এসেছে তাহলে কি এত দেরি করে বাড়ি ফিরতাম বলো? ঝুমু গাল ফুলিয়ে বলল, তুমি পূজা, তুমি ভালো না। না আমি ভালো। না তুমি ভালো না, তুমি আপুলে ভালোবাসো না। সাদিক কিছু বলতে গিয়েও থমকে গেল। জোনাকির কথা বলল না বাচ্চাটা। এই বাচ্চা মেয়েটাকেও জোনাকি এসব শিখাচ্ছে। না চাইতেও সাদিক মুচকি হাসলো। মেয়েটা পুরো পাগল। সাদিক ঝুমুর নাক টেনে দিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, এই জন্মে আমার থেকে বেশি কেউ তাকে ভালোবাসতে পারবে না, সে শুধুই আমার। ঝুমু কুটুর কুটুর চোখে সাদিকের দিকে তাকিয়ে রইল। বাচ্চাটি কি আদৌ ভাইয়ের কথা বুঝতে পারল? হয়তো পারল না, তবুও ঠোঁট প্রসারিত করে হাততালি দিয়ে বলল, বালু পাচা। সাদিক শব্দ করে হাসলো। ঝুমুকে কোলে নিয়ে ফের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, প্রেম বড় খারাপ জিনিস, বুঝলে ছোট বউ? একবার পা পিছলে পড়লে আর উঠবার উপায় নেই। জসিম সাহেবের বেস্ট ফ্রেন্ডের ছোট ভাই ছিলেন রবিউল। রবিউলের সাথে তারমিন তালুকদারের প্রেমের সম্পর্ক ছিল বেশ অনেক দিন ধরেই। একথা জসিম সাহেব জানার পরও কিছুই বলেনি, কারণ রবিউল ছিল ভদ্র এবং বেশ আন্ডারস্ট্যান্ডিং পারসন, এবং তিনি নিশ্চিত ছিলেন রবিউলের কাছেই তার ছোট বোন খুশি থাকবে। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একদিন শফিক সাহেব জাইফুল তালুকদারকে বলেন তারমিনের জন্য তিনি বেশ ভালো পরিবার থেকে সম্বন্ধ পেয়েছেন।
জাইফুল তালুকদার প্রথমে বড় ছেলেকে নিয়ে সেই পাত্রের বিষয়ে খোঁজ খবর নেন। সব কিছু ঠিকঠাক থাকলেই তিনি বাড়ির কাউকে না জানিয়ে বড় ছেলেকে নিয়ে মেয়ের বিয়ে পাকা করে ফেলেন। তারপর যখন ব্যাপারটা জসিম সাহেবের কানে আসে তখন বাড়িতে বেশ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গিয়ে শফিক সাহেব ছোট ভাইয়ের গায়ে হাত অবধি তুললেন। কয়েকদিন এই নিয়ে বাড়িতে বেশ ঝামেলা হয়। তারমিন রবিউলকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, দরকার হলে বিষ খেয়ে মরবে, তবু সে অন্যত্রে বিয়ে করতে নারাজ। জসিম সাহেব সেই মুহূর্তে বোনকে আশ্বাস দিয়ে বলেন তার জীবনের বিনিময় হলো তার পূর্ণতা দিয়ে ছাড়বে। তারপর বিয়ের দিন বিয়ে পড়ানোর ঠিক ঘণ্টাখানেক আগে বোনকে বাড়ি থেকে বের করে এনে কাজী অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে বাড়ি নিয়ে আসে। অন্যদিকে বাড়িতে বউকে পাওয়া যাচ্ছে না বলে ছেলের বাড়ির মানুষ অপমান কটু কথা বলা শুরু করে দিয়েছে। জাইফুল তালুকদার এত পেশা না নিতে পেরে অসুস্থ হয়ে পড়েন। জসিম সাহেব বোনকে রবিউলকে নিয়ে বাড়িতে প্রবেশ করার পর যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাড়ির ছেলেই কিনা বাড়ির মানসম্মান সব ডুবিয়েছে। হাই হুতাশ শুরু হয়ে গেল সবার মধ্যে। সেই দিন জসিম সাহেব তখনও সদর দরজা থেকে মহলে প্রবেশ করেনি। শফিক সাহেব ছোট বোনকে তো মালেনির সাথে জসিম সাহেবকে তার স্ত্রী ছেলের সামনেও গালে থাপ্পড় মারল। স্বামী তখন খুব ছোট, হাঁটতে পারে না ঠিক মতো। এক পর্যায়ে এমন কিছু বাক্য আওড়ালো যেটা সহ্যের বাইরে ছিল। তারমিন ভাই বাবার পায়ে পড়ো চিৎকার করে কেঁদেছিল। সেই দিন বাড়ি ভর্তি মানুষ ছিছি করছিল। শিউলি তখন ছোট ছেলের সামনে এসে কঠিন স্বরে বলেছিল, যদি মানুষ হয়ে থাকিস তাহলে এই বাড়ির ত্রিসীমানায় আর কখনো আসবি না। বেড়ে যা, আই বাড়ি থেকে, আই মুখ আর কখনো আমাকে দেখাবি না। জসিম সাহেব আর এক মুহূর্ত দেরি করেনি। বউ বাচ্চাকে নিয়ে বেরিয়ে যান বাড়ি থেকে। কারোর সাথে আর কোনো যোগাযোগ করেনি সেই দিনের পর থেকে। কখনো যদি রাস্তায় ভুলবশত দেখা হয়ে যায় তখনই এমন ভান করেন যেন তিনি সামনের মানুষটাকে চেনেন না। নিজের বাবার বাড়ির সামনেই বিশাল বাড়ি ও ব্যবসা গড়ে তুললেন। তারপর পৃথিবীতে জোনাকির পর ঝুমু এলো। এত কিছু হয়ে যাওয়ার পরও জসিম সাহেব কখনো ছেলে মেয়েদের বলেননি দাদাবাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করতে। এটা অন্যায়। যা হয়েছে সব তার সাথে, ছেলে মেয়েদের সাথে নয়। নিজের ভুল শফিক সাহেব অনেক আগেই বুঝতে পেরেছেন, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গেছে। ভাই তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আজ বহু বছর। যার জন্য এত কাহিনী হয়েছে সে দিব্যি আছে এখন। বাবার বাড়ি আসে ঘুরতে, আবার ছোট ভাইয়ের বাড়িও যায়। তারমিন আজীবন ঋণী থাকবে ছোট ভাইয়ের কাছে। আর ছোট ভাই না থাকলে সে এত সুখ কী করে হতো? ভালোবাসার মানুষটাকে ছাড়া কি করেই বা অন্য পুরুষের সাথে সংসার করত? তারমিন মন থেকে দোয়া করে সবার সম্পর্ক যেন আবার আগের মতো হয়ে যায়। এমন ফাটল ধরা সম্পর্ক তার ভালো লাগে না। মাঝে মাঝে ভীষণ অপরাধী মনে হয় নিজেকে। আজ তার জন্যই পরিবারের মানুষগুলো এত কষ্ট পাচ্ছে। তবুও আল্লাহ চাইলে সব পারেন। সে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ একদিন না একদিন ঠিক তাদের সবাইকে আবার এক করে দিবেন। কেননা কোনো না কোনো ওসিলাই ঠিক সব জোড়া লেগে যাবে। রাত হয়েছে বেশ। ডাইনিং টেবিলে সবাই বসে আছে রাতের খাবার খাওয়ার জন্য। ঝুমু বড় বোনের কোলে বসে আছে। সে আপু খাইয়ে না দিলে কিছুতেই খাবে না। কিছুক্ষণ পর খাবার পরিবেশন করার পর সকলে খাওয়া দাওয়া শুরু করলো। ইমা খাচ্ছে আর চোখে বারে বারে সাদিকের দিকে তাকাচ্ছে। জোনাকি বেশ কয়েকবার খেয়াল করলো জিনিসটা। তত্তর করে ঠান্ডা মস্তিষ্কখানা গরম হচ্ছে চরম লেভেলের। ঝুমু বাহাত দিয়ে খাবার ধরেছে আর জোনাকি যা খাইয়ে দিচ্ছে তাই খাচ্ছে লক্ষ্মী বাচ্চার মতো। সাদিক চুপচাপ বরাবরের মতো গম্ভীর হয়ে খাবার খাচ্ছে। শফিক সাহেব খাওয়া দাওয়ার মাঝেই জোনাকিকে উদ্দেশ্য করে বলেন, জোনাকি একদম তো চলে আসলো, প্রিপারেশন কেমন আম্মা? জোনাকি ইমার থেকে দৃষ্টি সরিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। ভালো হলেই ভালো, মন দিয়ে পড় কেমন? জি। শিউলি বিরক্তি ভরা চোখে জোনাকির দিকে তাকিয়ে বললেন, আজ হঠাৎ কী কারণে এ বাড়িতে থাকা হলো শুনি? জাইফুল তালুকদার
চোখ রাঙিয়ে বললেন, সমস্যা কি তোমার? আমার নাতনির বাড়ি এটা। ওর যখন ইচ্ছে হবে, যতদিন ইচ্ছে হবে থাকবে, তাতে তোমার প্রবলেম কোথায়? জোনাকি মন খারাপ করে মাথা নিচু করে ফেল। সে কি এতই পর? দাদি কেন তার সাথে সব সময় এমন করে? বাবার রাগ তার উপর কেন ঝাড়ে? যা করার বাবা করেছে, সে তো কিচ্ছু করেনি। শিউলি স্বামীর কথায় একটু দমে গেলেন। সাদিক খাওয়া থামিয়ে দাদির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, বেয়াদবি মাফ করবেন দাদি, আপনার মেইন প্রবলেমটা কি বলবেন? ওর বাবার রাগ সবসময় ওর উপর ঝাড়েন কেন? আসল দোষ তো আমার বাবা করেছে। আপনি দাদাজান করেছেন, তাহলে কোন কারণে এমন অমানুষের মতো ব্যবহার করছেন? শিউলি বিস্মিত চোখে তাকালেন নাতির দিকে। এই প্রথম এই ছেলে তার সাথে এমন ভাষায় কথা বলেছে। তিনি চুপ রইলেন, কথা বলার মতো কিছু খুঁজে পেলেন না। জোনাকি খুব করে চেষ্টা করলো কান্না আটকাবার, কিন্তু তার চোখ যে বেইমানি করলো তার সাথে। গাল বেয়ে গড়িয়ে পড়ল চোখের পানি। ঝুমু ঘাড় উঁচু করে বোনকে কাঁদতে দেখে মুখের খাবারটুকু গিলে ছলছল নয়নে দাদার দিকে তাকিয়ে বলল, আপু কাঁদে, দাদা আপু কাঁদে। জাইফুল তালুকদার সহ সকলেই জোনাকির দিকে তাকালেন। জোনাকি তাড়াতাড়ি চোখের পানি মুছে শুকনো ঢোক গিল। এই পুচকে মেয়েটাও হয়েছে একেবারে। সাদিক হাত মুঠোবন্দি করে চুপ করে রইল। জাইফুল তালুকদার শিউলিকে চোখ রাঙিয়ে দীর্ঘশ্বাস ফেলে জোনাকিকে উদ্দেশ্য করে বলেন, দাদির হয়ে দাদা সরি। দাদি এইভাবে বলতে চাইনি, তুই মন খারাপ করিস না। শফিক সাহেব বলেন, বাবা যা হওয়ার হয়ে গেছে। এখন পুরনো কথা নিয়ে আমার এমন করাটা মোটেও ঠিক হয় নাই। তাছাড়া এখানে জোনাকির দোষ কোথায়? আমি বেশ কয়েকবার খেয়াল করছি আম্মা বাজে ব্যবহার করে জোনাকির সাথে। শিউলির ছেলে নাতি ও স্বামীর এত কথা শুনে খাওয়া বাদ দিয়ে যে দেখে নিজের ঘরে চলে গেলেন। জোনাকি সেদিকে তাকিয়ে মন খারাপ করে ফেল। সে যদি আজ এই বাড়ি না থাকতো তাহলে ঝামেলা হতো না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল জোনাকির। খাওয়া দাওয়া শেষ করে জোনাকি পাড়ার ঘরে সারা রুম জুড়ে হাঁটছে ঝুমুকে নিয়ে। ঝুমু ঘুমানোর জন্য প্যাস প্যাস করে কান্না করছিল। কিছুক্ষণ হাঁটতেই বাচ্চাটা ঘুমিয়ে গেল। জোনাকি খুব সাবধানে ঝুমুকে শুয়ে দিয়ে সে নিজেও অন্য পাশে শুয়ে পড়ল। জোনাকি খুব সাবধানে ঝুমুকে শুইয়ে দিয়ে সে নিজেও অন্য পাশে শুয়ে পড়ল। ফারা মাঝখানে, ঝুমু অন্য পাশে জোনাকি। তখন খাওয়া দাওয়া শেষ করে জোনাকি বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু জাইফুল তালুকদার যেতে দেননি। জোনাকি দাদার মুখের উপর আর কিছু বলতে পারেনি, তবে মনে মনে শপথ করেছে ভোরের আলো ফুটতেই এ বাড়ি থেকে বিদায় হবে, আর কোনোদিন এ বাড়িতে পা রাখবে না। জোনাকি কোথায় আম্মা? রাবিয়া সকালে নাস্তা বানাচ্ছিল। এমন সময় ফারা রান্নাঘরে এসে এহেন কথা বলে তিনি ভুরকুটি করে বলেন, জোনাকি তোর রুমে ছিল, তুই জানিস আমাকে কেন জিজ্ঞেস করছিস? উফ আম্মা, জোনাকি পুরো বাড়িতে নেই। দেখ ছাদে বসে বাদরামি করছে কিনা। ফারা ভাবল সত্যি হয়তো ছাদে গেছে, তাই ধীর কদমে এগিয়ে গেল ছাদের দিকে। সাদিক ছাদে ব্যায়াম করছিল। ফারা এসে দেখল সাদিক ছাড়া ছাদে কেউ নেই। ছাদের একদম কিনারে গিয়ে পুরো বাগানে চোখ বুলালো, না কোথাও নেই। ফারা চিন্তিত হয়ে সাদিকের দিকে তাকিয়ে দেখল ভাই ব্যায়াম করা বন্ধ করে পানি খাচ্ছে। ফারাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে সাদিক কপালে ভাঁজ ফেলে বলল, হোয়াট? ফারা শুকনো ঢোক গেলে মিনমিট করে বলল, ভাইয়া জোনাকি আর চমুকে ঘুম থেকে উঠে ঘরে পায়নি। এখন পুরো বাড়ি খুঁজছে, তবুও পেলাম না। ফারার কথা শুনে সাদিকের ভাঁজ পড়া কপাল আরও দৃঢ় হলো। ছাদের কিনারে গিয়ে মেন গেটের দিকে তাকিয়ে দেখলো দারুণ বসে আছে নিজের জায়গায়। ছাদ থেকে ডাক দিলেও দারুণ শুনতে পাবে না, কারণ বিশাল বাগান পেরিয়ে মেন গেট। ফোঁস করে শ্বাস ফেলে সাদিক গায়ে টি শার্ট জড়িয়ে ছাদ থেকে নেমে গেল। বাগান পেরিয়ে গেটের সামনে গিয়ে দারোয়ানের সামনে দাঁড়ালো। দারোয়ান রহিম সাদিককে দেখে উঠে দাঁড়ালেন। সাদিক সালাম দিয়ে বলল, চাচা জোনাকি কি বাইরে গেছে? রহিম সালামের উত্তর নিয়ে বলল, ও। সাদিক কিছুক্ষণ বাগানের মধ্যে পায়চারি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। পানকৌড়ি মঞ্জিলের মেন গেটের থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে দৃষ্টির সামনে রাখলো রোডের ঠিক সামনে জোনাকি রংমহল। সাদিক
রোড পেরিয়ে জোনাকিদের বাড়ির সামনে আসতেই দারুণ দরজা খুলে দিল। সাদিক সালাম দিয়ে ভেতরে ঢুকে বাড়ির কলিং বেল বাজালে জসিম সাহেব এসে দরজা খুলে দেন। জসিম সাহেবের ভোর সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস। তিনি এত সকালে সাদিককে এ বাড়ি দেখে বেশ অবাক হলেন। সাদিককে ভেতরে নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসালেন। সাদিক মুচকি হেসে বলল, ভাবলাম তোমার সাথে তো দেখাই হয় না, তাই আজকে একটু দেখা করে আসি। আর সামিরের সাথেও আমার কিছু দরকার ছিল। সাদিক বেশ কিছুক্ষণ কথা বলে সিঁড়ি পেয়ে উপরে উঠে এলো। সামিরের দরজার সামনে দাঁড়িয়ে জোনাকির ঘরের দিকে তাকালো। জোনাকির ঘরের দরজা চাপানো। সাদিক সামিরের ঘরে না গিয়ে জোনাকির ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় নক করলো। জোনাকি দাদা বাড়ি থেকে এসেই গোসল করেছে। বাড়ি আসার পথে ঝুমো ঘুমের মধ্যে ছিল। আর তখন ঘুমের মধ্যে জোনাকির গায়ে হিসু করে দিয়েছে। ওয়াশরুম থেকে মাত্রই বেরিয়েছে আর তখনই দরজায় টোকা পড়ে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচি দরজার সামনে গিয়ে দরজা খুলে দিতে সাদিকের গম্ভীর মুখচ্ছি ভেসে উঠল। জোনাকি প্রথমে আটকে উঠল সাদিককে এখানে দেখে, ফের মনে করলো হয়তো মনের ভুল। সাদিক জোনাকির দিকে ভালো করে তাকিয়ে দেখল মেয়েটা এই সকালে গোসল করেছে। দাঁত কিরমির করে বলল, কাউকে না বলে কোন সাহসে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস? সত্যি সাদিক এসেছে? জোনাকি শুকনো ঢোক গিলে ঘরের ভেতর ঘাড় ঘুরিয়ে পেছন দিকে হেঁটে গিয়ে বলল, এমনি ভালো লাগছিল না, ঝুমু মায়ের জন্য কান্না করছিল তাই এসেছি। এত মিথ্যে বলা কবে থেকে শিখলি জোনাকি? জোনাকি বিছানায় গিয়ে এক কোণে বসে মেঝেতে দৃষ্টি রেখে ঠোঁটের কোণে মুচকি হাসি এনে বলল, সাদিক ভাইয়া, আপনারা সবাই আমার আপন হয়েও ভীষণ পর। সাদিক এগিয়ে এসে জোনাকির নিকট দূরত্ব রেখে বিছানায় বসে বলল, দাদির কথাই অনেক খারাপ লেগেছে না? মোটেও না, দাদি তো ঠিকই বলে সব সময়, আমি বারবার বেহায়ার মতন মহলে চলে যাই। সাদিক দীর্ঘশ্বাস পেল। শিউলি সবসময় বেশি বেশি করেন। কোন কালের রাগ আজ অব্দি পুষে রেখেছেন। নিজের পেটের সন্তানকে আজ অব্দি মাপ করতে পারলেন না। শুধু শুধু এসবের কোনো মানেই হয় না। যেখানে শফিক সাহেব এবং জাইফুল তালুকদারি নিজেদের ভুল বুঝতে পেরেছেন, সেখানে দাদির এই খামখেয়ালি ব্যবহার মোটেও ভালো লাগছে না। কাউকে না বলে আসাটা ঠিক হয়নি। জোনাকি বলল, সবাই ঘুমিয়েছিল। এত সকালে আসতে হলো কেন? ঝুমুকে আমার কাছে দিয়ে এলেই হতো। আমার বোনের জন্য আপনার আম্মাকে কেন কষ্ট দিব? কষ্ট কেন দিবি? ঝুমু কি আমার মেয়ে না? জোনাকি কিছু বলল না। তার কিছু ভালো লাগছে না। জোনাকি স্কুলের সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ফারহা, জোনাকি, মৃদুল, ইনা, সাদিক, লাবিবা ও নিঝুম বসে আছে। জোনাকির স্কুল ছুটি হলে গেটের বাইরে দেখে সাদিকরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। পরে জানতে পারলো সবাই মিলে দুপুরে একসাথে খাওয়ার প্ল্যান করেছে, তাই জোনাকিকে নিতে এসেছে। জোনাকি প্রথমে রাজি না হলেও ফারহার জন্য বাধ্য হয়েছে। সবাই মিলে বসে আছি খাবারের জন্য। সামির আসবে একটু পরেই। ইনা বারে বারে আর চোখে দৃষ্টি ঘোরাচ্ছে কখন আসবে সেই কাঙ্ক্ষিত মানুষটা। কিছুক্ষণের মধ্যেই সামির চলে এলো। সামির এসে লাবিবার পাশে বসে পড়ল। টেবিলটা গোল থাকায় সবাই গোল করেই বসেছে। সামির পাশে বসতেই লাবিবা বিস্মিত চোখে তাকালো সামিরের দিকে। ইনা চিকচিকে দৃষ্টিতে সামিরের দিকে তাকিয়ে বলল, এত লেট হলো কেন তোমার? সামির আর চোখে লাবিবাকে দেখে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, বাবার অফিসে গিয়েছিলাম একটু, বাবা ডেকেছিল কিছু দরকারে। জোনাকি সামিরের বা পাশে বসেছে। ভাইকে ঘামে জুবুথুবু হয়ে যেতে দেখে বেচারি খারাপ লাগলো খুব। টিস্যু হাতে নিয়ে সামিরের ঘাড় মুছে দিতে দিতে বলল, ভাইয়া, এত মোটা শার্ট পরেছো কেন? দেখো ঘামে ভিজে গেছে পুরো শরীর। সামির মায়া ভরা চোখে বোনের দিকে তাকিয়ে মাথায় টোকা মেরে বলল, এই শার্টটা আমার পুচকে বোন আমাকে দিয়েছিল, আজ চোখের সামনে পড়লো, তাই ভাবলাম আজ আমার পেতনির বোনের দেওয়ার শার্টটাই পরা যাক। জোনাকি গাল ফুলিয়ে বলল, তুই এই জীবনে ভালো হওয়ার পাবলিক না। সবাই শব্দ করে হেসে উঠল। মৃদুলের মুখে হাসি নেই। লোকটা সবসময় সাদিকের মতো গম্ভীর হয়ে থাকে। ফারাম মুখ বাঁকিয়ে জোনাকির দিকে তাকালো, আবার সাদিকের দিকে তাকালো। দুজনকে বেশ মানায়।
ফারা মনে মনে দোয়া করলো আল্লাহ যেন দুজনে মিল করিয়ে দেয়। ওদের বিয়ে হলে পরিবারের সকল ফাটল আবার ঠিক হয়ে যাবে। সবাই খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। সাদিক বাড়ির সব মেয়েকে নিয়ে নিজের গাড়িতে বসলো। মৃদুল চলে গেছে, তার কাজ আছে। যাওয়ার পথে লাবিবা আর নিজুমকে নামিয়ে দিয়ে যাবে সাদিক। তাছাড়া সবার বাড়ি একই রোডে, একই সাথে। রাত 12টার কাছাকাছি সময়। খানিকক্ষণ আগে পান করে মঞ্জিলের সকলে ঘুমানোর জন্য নিজ নিজ কক্ষে চলে গেছে। সাদিক নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল অফিসে। ইমা এক কাপ কফি বানিয়ে দরজায় নাক না করেই সাদিকের রুমে প্রবেশ করলো। ইমা ধীর কদমে সোফার কাছে এগিয়ে গিয়ে হাতের কফি টি টেবিলে রেখে বলল, তোমার কফি। সাদিক ভুরকুটি করে ইমার দিকে তাকালো। এই রাত করে তার ঘরে আসার মানে খুঁজে পেল না সে। সাদিকের রাগে শরীর জ্বলতে শুরু করলো। ইমা কানের কাছে চুল গুজে বলল, তোমার আর কিছু লাগবে সাদিক? তোর সমস্যা কি? তোকে মানা করেছি না আমার ধারে কাছে ঘেসবি না? কথা কানে যায় না নাকি? ইমা সাদিকের কথা থুড়ি পাত্তা দিল। সে বুকের উপর থেকে ওড়না সরিয়ে সাদিকের চোখে চোখ রেখে বলল, কি চাই তোমার? ইমার কাজে সাদিক চোখ বন্ধ করে হাত মুঠোবন্দি করে ফেল। এত বড় নির্লজ্জ মেয়ে হলে এই জঘন্য কাজ করতে একটু বাধে না। ইমার কিছু বলার আগেই সাদিক সোফা থেকে উঠে ইমার গালে কষি এক থাপ্পড় মারল। তোর মতো নোংরা মেয়ে আমার কাজিন হয় ভাবলেও আমার শরীর গুলাচ্ছে। ইমা গালে হাত দিয়ে অবাক হয়ে সাদিকের দিকে তাকালো। আজকেও যে সাদিক এমন করে থাপ্পড় মারবে ভাবতেও পারেনি। সাদিক রেগে চিৎকার করে বলল, গেট আউট। কিন্তু সাদিক, আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসি? এই মেয়ে, তোর কি লজ্জা শরম নেই? হ্যাঁ, আমি মানছি একটা সময় তোর প্রতি আমার একটা অনুভূতি কাজ করতো, তাই বলে যে এখনও সে অনুভূতি আগলে রেখেছি এটা ভাবলে ভুল করবি। ইমা সাদিকের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, তুমি বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? সাদিক দুপা পিছিয়ে রাগান্বিত স্বরে বলল, যখন চেয়েছিলাম তখন পাইনি, আর এখন আমার কোনো প্রয়োজন নেই এই ভালোবাসার। মা, আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, আর যদি আমার কথা না শুনেছ তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সকাল সকাল সাদিক পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে, চিৎকার চেঁচামেচি করে। পুরো ড্রয়িং রুম জুড়ে বাড়ির প্রত্যেকটা সদস্য উপস্থিত। ইমা মাথা নিচু করে ইনার পাশে দাঁড়িয়ে আছে। জাইফুল তালুকদার রাগারাগি করছেন সাদিকের সাথে। শফিক সাহেবের কিছু বলা নেই, তিনি সাদিকের ব্যাপারে কম কথা বলেন। সাদিককে হাজার বুঝিয়েও লাভ হলো না। রাগারাগি করে সকালে খাবার না খেয়ে অফিসে চলে গিয়েছে। বিকেলবেলায় রোহিত, ইনাও ইমাকে তাদের বাড়িতে রেখে এসেছে। এ কথা জোনাকি শুনতেই ফারাকে কল করেছিল ভাইয়ের ফোন দিয়ে। মন তো চাইছিল নাচতে নাচতে সাদিকদের বাড়ি যেতে, কিন্তু সেটা তো পারবে না। মনের মাঝে প্রশান্তি খেলে গেলেও কোথাও যেন একটা শূন্যতা কাজ করছে। দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস কেটে যায় চোখের পলকে। আমরা সেটা বুঝতেই পারি না। জোনাকির এসএসসি শেষ হয়ে রেজাল্ট বের হলো আজ। মাস পাঁচেক হতে চলো, ভালো রেজাল্ট করে ভালো কলেজে চান্স পেয়েছে। নিঝুম, লাবিবা সহ তার 5 বান্ধবী একই কলেজে। সবথেকে মজার ব্যাপার হলো নতুন কলেজ এসে তাদের বেশ কিছু নতুন ফ্রেন্ড হয়েছে, যদিও তাদের সাথে বেশি একটা মিশে না তারা, কারণ 5 জনই এনাফ তাদের জন্য। আজ কলেজ শেষ করে সবাই জোনাকির বাড়ি যাবে বলে আগেই প্ল্যান করে রেখেছে। গতকাল রাতে আমিনা সবার বাড়িতে কল করে বলেছে সবাই আজ এই বাড়ি থাকবে। বাড়ি যেহেতু একই জায়গায়, তাই আর কেউ দ্বিমত করেনি। কলেজ শেষ হতেই জোনাকি বাড়ির বরাদ্দ করা গাড়িতে না গিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরল সবাইকে নিয়ে। স্বামী ড্রয়িং রুমের সোফায় বসে বসে ঝুমুকে ভাত খাইয়ে দিচ্ছিল। নিশ্চিত আমেনা ব্যস্ত রান্নাঘরে, তাই বাধ্য হয়ে ভাইকে খাইয়ে দিতে হচ্ছে। স্বামীর মোটেও বিরক্ত নয়, তার ভালো লাগে দু বোনের যত্ন নিতে। 2 চোখের মনি জোনাকি ও ঝুমু। জোনাকি যখন ছোট ছিল তখন স্বামী ছোট বোনকে রেখে খেলতেও যেত না কোথাও। বোন বলতে পাগল ছিল সে। তার ছোট্ট বোন এখন কত বড় হয়ে গেছে। এখন স্বামী নয়, বরং জোনাকি খেয়াল রাখে ভাইয়ের।
দুবন যখন ভাই বলে ডাকে মনে হয় প্রাণখানা জুড়িয়ে যায়। আর ঝুমু তো পাকা পুরি, সবসময় ঠুটো ভাই বলে মাথা খাবে। সে যাই হোক, জোনাকি সবাইকে নিয়ে নিজের কামড়ে গেল ফ্রেশ হতে। এবারে সবার জামা কাপড় আছে, যেহেতু এর আগেও বেশ অনেকবার থাকা হয়েছে এখানে। সবাই ফ্রেশ হয়ে নিল, নিচে নেমে খাওয়া দাওয়া করে নিল। প্ল্যান করলো সন্ধ্যাবেলায় ফুচকা খেতে বাইরে বের হবে। ফুচকার দোকান তো বেশি দূরে নেই, এই তো মহল থেকে বের হয়ে 5-6 মিনিট লাগে ওখানে যেতে। মা নিশ্চয়ই মানা করবে না। যা ভাবলো তাই হলো। আমিনা মানা করলেন না মেয়েকে, বরং সাথে করে ঝুমুকে নিয়ে যেতে বলেন। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এসব কাজ সারতে হবে। ঝুমুকে নিয়ে তিনি কাজ করতে পারবেন না। জোনাকি মায়ের কথা মতো ছোট বোনকে লাল রঙের একটা গোল জামা পরিয়ে সাদা রঙের একটা প্যান্ট পরিয়ে দিল। তারপর নিজেও লাল রঙের একটা 3 পিস পরে সবাইকে নিয়ে বের হলো। গল্প করতে করতে ফুচকার দোকানে এসে খালি টেবিলে গিয়ে বসলো সবাই। ঝুমুর কুটুর কুটুর চোখে জায়গাটা পর্যবেক্ষণ করে বলো, কি খাপু আপু? জোনাকি নিজের ওড়না দিয়ে ঝুমুর ঘামন্ত মুখশ্রী মুছে দিতে দিতে বলো, ফুচকা খাবো আপু, তুই খাবি?